মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি ৩ অভিযুক্তকে খালাস দিয়ে আদালতের রায়। বাজেট বৃদ্ধি সহ ৩ দাবি পূরণের আশ্বাসে আন্দোলন থেকে সরলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ থেকে চলবে ক্লাস পরীক্ষা। ২২ বছর পর ডলারের দামের নিয়ন্ত্রণ ছাড়ল বাংলাদেশ ব্যাংক। দাম স্থিতিশীল থাকার আশা, কারসাজি হলে কঠোর ব্যবস্থা। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না ১২৫ টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না। নাজুক যোগাযোগ ব্যবস্থায় নাকাল কুয়াকাটার পর্যটন, লোকসানে শত শত ব্যবসায়ী, সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি। পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল রাশিয়ার মাংসজাত পণ্যের ৩০% চীনে রপ্তানি। দুদেশের মধ্যে বাড়ছে কৃষি বাণিজ্য। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ১৫টার দিকে আদালতে আনা হয় আসিয়া হত্যা মামলার ৪ আসামিকে। পরে ৯টা ২০ মিনিটে তোলা হয় এজলাসে। এরপর রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করেন তিনি। তবে হিটু শেখের ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেন আদালত। ২৩ এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সেই হিসেবে বিচার শুরুর মাত্র ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হলো। গেল ৬ মার্চ মাগুরা সদর উপজেলায় গ্রামের বাড়ি বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরার আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন রায় নিয়ে কি বলছেন আসিয়ার স্বজনরা, আর তারা কি সন্তুষ্ট কিনা, আর কি বলছেন আইনজীবীরা? হিটু শেখকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে। এখন যিনি মামলার বাদী তিনি বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন। দেখুন, প্রথমত আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে। কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি, আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন, সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলেন আপনাদের সকলকেই ধন্যবাদ। আপনারা দেখছিলেন এই কিছুক্ষণ আগে সরকারি পক্ষের যিনি আইনজীবী এহসানুল হক, তিনি জানাচ্ছিলেন যে এই মামলার আসলে যে রায়টা হয়েছে সেই রায়টার ব্যাপারে তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করছিলেন। একটু আগে আপনারা জানেন যে শিশু আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার
যিনি প্রধান আসামি ছিলেন হিটু শেখ, তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং এই দণ্ডাদেশ প্রদানের মধ্য দিয়ে এখানে মাগুরাবাসীর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে উৎফুল্লতা। এছাড়া কিন্তু বাকি যে 3 আসামি তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন বাকি 3 জনকে খালাস দেওয়া হলো, এটি মামলার যে রায়ের কপি সেটি দেখার পরে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে রাষ্ট্রপক্ষ আবারও এই মামলায় তারা উচ্চ আদালতে যাবেন কিনা। এই ব্যাপারে কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করছিলেন যিনি এহসানুল হক, রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনছিলাম। তো আমরা একটা কথা বলে রাখি যে এই মামলার যে যুগান্তকারী রায় হয়েছে সেই রায়ের মধ্য দিয়ে কিন্তু একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটি আইনজীবী আমাদেরকে বললেন যে এতে সমাজ ব্যবস্থার যে কলুষতা সেটিকে আসলে দূর করা বা সংশোধন করার একটা সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না, এমনই বার্তা এই রায়ের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে এই যে শিশু আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছিল গত 6ই মার্চ এবং এর পরবর্তীতে সে মারা যায় 13 মার্চ, সে মৃত্যুবরণ করে সম্মিলিত সামরিক হাসপাতালে। এরপর মাগুরাতে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এরপরে কিন্তু 10 তারিখে আসামিদের 4 জনকেই আটক করতে সক্ষম হয় মধ্যরাতে পুলিশ এবং এরপরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং একই মাসে সেখানে একই মাসে চার্জশিট দেওয়া হয় 13 তারিখে এবং এপ্রিল মাসের 13 তারিখে চার্জশিট দেওয়া হয় এবং এরপর 20 তারিখে আদালত এটি আমলে আনেন। এরপর পরবর্তীতে গত 23 তারিখে আদালত চার্জ গঠন করে এবং 27 তারিখে শুনানি শুরু হয়। 29 জন যে সাক্ষী ছিল তাদের শুনানির পরেই 13 তারিখে গত 13ই মে আজকের রায়ের দিন ধার্য করা হয়। এবং আপনারা জানেন যে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের যিনি বিচারক জাহিদ হাসান, তিনি এই রায় ঘোষণা করেন এবং এই মাত্র 5 মিনিটের মধ্যে এই রায়টি ঘোষণা করা হয় এবং এই রায়টিতে অনেকে সন্তুষ্ট হয়েছে, আবার অনেকে তাদের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে যে কারণ এই পরিবারের যে আরও কয়েকজন সদস্য রয়েছে তাদের শাস্তির আওতায় আনা হোক, এটি অনেকে দাবি করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মাগুরা আদালত চত্বর থেকে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার যে রায় ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগে তার সর্বশেষ খবর। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। টানা 3 দিন ধরে আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তিও হয়েছে। শিক্ষকরা বলছেন 3টি দাবির প্রতি সরকার সহমত পোষণ করায় সন্তুষ্ট আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা বলছেন দাবির 90% বাস্তবায়ন হওয়ায় শ্রেণীকক্ষে ফিরছেন তারা। তবে নজর থাকবে এসব সিদ্ধান্তের 100% বাস্তবায়নে। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। বাঁধভাঙা এই উল্লাস বলে দেয় কত সুদীর্ঘ ছিল অপেক্ষা। 2 দশক পর অবশেষে ঘুচল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হলের আক্ষেপ। আবাসন সমস্যা সমাধান সহ সব দাবি পূরণ হলো 3 দিনের লাগাতার আন্দোলন শেষে। শুক্রবার রাত 8টার পর আন্দোলন সমাপ্তির ঘোষণা দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন, 3টি দাবির প্রতি সরকার সহমত পোষণ করায় সন্তুষ্ট আন্দোলনকারীরা। অন্য 20-30টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়। সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন এবং শুধু সহমত নয়, আমরা অতীতে করব হবে এটা বহু দেখেছি, আমরা এটাতে বিশ্বাস করি নাই এবং করিও না। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা জানান তাদের দাবির 90% বাস্তবায়ন হওয়ায় শ্রেণীকক্ষে ফিরছেন তারা। তবে নজর থাকবে এসব সিদ্ধান্তের 100% বাস্তবায়নে। আমরা আসলে আমাদের দাবির একটা বড় অংশ পেয়ে গেছি। এখন আসলে আমার কাছে মনে হয় স্যাররা যে সিদ্ধান্ত দিয়েছেন এবং স্বার্থের কথা বিবেচনা করে আমাদের এখন বাকি সিদ্ধান্তগুলো আসা উচিত। আমরা আমাদের স্যারদের সিদ্ধান্তের সাথে আসলে সংহতি প্রকাশ করছি। আমাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
এবং আশা করি সামনের দিকে এ ধারা বজায় থাকবে, অব্যাহত থাকবে। আশা করি এই বাজেটে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো এবং আবাসনের জন্য আলাদা বাজেট দেওয়া হয়েছে, এই জন্য আমরা খুশি। এর আগে দিনব্যাপী অর্থ শিক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে আন্দোলনের প্রতিনিধিত্ব করে দফায় দফায় বৈঠক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৈঠক শেষে 4 সিদ্ধান্ত নিয়ে হাজির হন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইউজিসি চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রাউন্ডস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারবো। গত বুধবার 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে চাইলে কাকরাইল মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষার্থী আহত হন। এরপর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মোড়ে 3 দিন অবস্থান, বিশ্ববিদ্যালয় শাটডাউন ও সবশেষ আমরণ গণ অনশন শেষে ধরা দেয় সাফল্য। তানজিম শাফিন, এখন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ বিলম্বের প্রতিবাদে ঢাকাবাসীর আয়োজনে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থক ভোটাররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন এখন কি কর্মসূচি চলছে আর কি বলছেন বিক্ষোভকারীরা? উজ্জ্বল, মূলত চলতি বছরের 27 মার্চ উচ্চ আদালত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদ ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করে। তার ঠিক 1 মাস পর অর্থাৎ 27 এপ্রিল ইসিও সেই গেজেটকে সমর্থন জানিয়ে মেয়র পদে বহাল থাকতে ইশরাক হোসেনকে বলা হয়। কিন্তু তার পরপরই মূলত নানা কারণে এবং একটি রিটকে কেন্দ্র করে বিপত্তি বাধে, যে কারণে ইশরাক হোসেনের যে মেয়র শপথ যে অনুষ্ঠান সেটি আর হয়নি। তো সেটির পরিপ্রেক্ষিতেই মূলত এই যে ঢাকাবাসীর ব্যানারে নগরবাসীর মধ্যে যারা ভোটার রয়েছেন তারা মূলত আজ এই বিএনপি নেতা ইশরাক হোসেনের যে শপথ অনুষ্ঠান সেটি কেন বিলম্ব হবে এই মর্মে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠান চলছে। আর কিছুক্ষণ পরে বিক্ষোভ অনুষ্ঠানটি প্রেস ক্লাব হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে। আমাদের কথা বলার সুযোগ হয়েছিল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে। তারা যে বিষয়টি বলছেন যে ইশরাক হোসেন জনতার মেয়র, তাকে মেয়র পদে অতি দ্রুত শপথ অনুষ্ঠান করিয়ে নগর ভবনে বসাতে হবে। কেন নয়, নগরের উন্নয়ন, নগরের অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা, হারিয়ে যাওয়া খাল জলাধার পুনরুদ্ধার, একই সঙ্গে অতিরিক্ত যে মশা সেগুলো নিধনের সঙ্গে অন্যান্য নগরের যে সবুজ নগরায়ন গড়ে তোলার জন্য মেয়র ইশরাক হোসেনকে প্রয়োজন। সেজন্যই মূলত বিএনপির এই নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বহালের জন্য, তার শপথ অনুষ্ঠান যেন নির্বিঘ্নে করা যায় সেই জন্যই মূলত এই বিক্ষোভ এবং এই সচিবালয় অভিমুখে এই লং মার্চ। একটু জানিয়ে রাখি যে মূলত 2000 সালে ফেব্রুয়ারি তারা বলছেন এখানকার যারা বিক্ষোভ তারা বলছেন সেই সময় মেয়র পদে ঘোষণা না দিয়ে ব্যারিস্টার তাপসকে মেয়র ঘোষণা করে। তার প্রতিবাদেই কিন্তু মূলত এই বিক্ষোভ। তারা বলছেন আদালত কিন্তু এই যে মেয়র ইশরাক তাকে বৈধতা দিয়েছে, সরকারের কাছে তাদের দাবি যে দ্রুতই যেন মেয়র ইশরাকের যে শপথ অনুষ্ঠান সেটি সম্পূর্ণ করা হয়। তো আমার কাছে এই যে নগর ভবন থেকে সবশেষ তথ্য, সামনের সংবাদ হয়তো আপনাকে আমরা আরো নতুন নতুন তথ্য জানাতে পারবো। উজ্জ্বল। নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। আইএমএফের শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলারের দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন। অপরদিকে ডলারের দাম সঠিক সময়ে ছাড়া হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে কেউ বাজারের ক্ষতি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। আতাউন নিয়নের প্রতিবেদন। পাউন্ডের মাধ্যমে 1972 সালে বৈদেশিক মুদ্রায় লেনদেন শুরু করে বাংলাদেশ। একাধিক মুদ্রার সাথে পেক পদ্ধতিতে লেনদেন চালু করা হয়, যা বিনিময় হারকে একটিকে আরেকটির সাথে সম্পর্কিত করা। 1975 সালে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে টাকার অবমূল্যায়ন করে কেন্দ্রীয় ব্যাংক। চালু করা হয় সেকেন্ডারি মুদ্রা বাজার। এর সাথে শুরু হয় কার্ভ মার্কেট বা খোলা বাজার, যেখানে মুদ্রার দাম ছাড়াই দ্বিগুণ। পরে 1983 সালে শুরু করা হয় ডলারের লেনদেন।
আইএমএফের শর্তে বিনিময় হারকে নিয়ন্ত্রণমুক্ত করা হয় 1993 সালে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রাবাজারকে আংশিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে শুধু মূলধন ছাড়া সব টাকাই রূপান্তর করা যেত ডলারে। এতে সংস্থাটির ঋণ পাওয়া সহজ হয় বাংলাদেশের জন্য। ডলারের দাম প্রথম বাজারের উপর ছাড়া হয় 2003 সালে। এর আগ পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ সম্পর্কিত প্রথা বা অ্যাডজাস্টেবল পেগ চালু ছিল, যা নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দাম ওঠানামা করা। আর ম্যানেজড ফ্লোটিংয়ের মাধ্যমে সরবরাহ রেখে বাংলাদেশ ব্যাংক তখন বাজার নিয়ন্ত্রণ রাখত। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়লে আইএমএফের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালে। এর আগে 2022 সালে ডলারের দাম নিয়ন্ত্রণ শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যাংক আর খোলা বাজারে এই মুদ্রার দামের সাথে দেখা যায় চরম বিশৃঙ্খলা। পরে 2024 সালে আইএমএফের শর্তে কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে পুনরায় 21 বছর পর ডলারের দাম ওঠানামা করার সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত 15 বছরে দেশ থেকে পাচার করা হয়েছে প্রায় 30 লাখ কোটি টাকা। 42 বিলিয়ন ডলারের রিজার্ভ নামানো হয়েছে 18 বিলিয়নের ঘরে। 2022 সালে 86 টাকার ডলার 42% বেড়ে 122 টাকায় দাঁড়িয়েছে। এর মাঝে 130 টাকায়ও উঠতে দেখা গেছে। 5 আগস্ট হাসিনার সাথে পালিয়েছে পাচারকারীর বড় অংশ। ফলে বন্ধ হয়েছে হুন্ডি, যার সুফল পাওয়া শুরু হয়েছে। এবার আইএমএফের শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলার দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আপনার চাহিদা নাই, তাহলে আপনি আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন ব্যাংকাররা। তো সবাই যদি প্রুডেন্স ঠিক মতোই করে, তাহলে এগ্রিগেটররা কখনোই করতে পারবে না, ডোমিনেট করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি তো সেই সময়ই চাইবে। তার মানে সে মজুত করতে চাইলে ডলার কয়দিন রাখতে পারবে? 3 দিন, 2 দিন। তো সেই জায়গায় আমরা যদি এগ্রিগেটরদেরকে কোনো প্রশ্রয় না দিই, প্রতিযোগিতায় না লিপ্ত হই, তখন সে কিন্তু তার মধ্যেও একটা আশঙ্কা তৈরি হবে যে আমাকে তাড়াতাড়ি সেল করতে হবে। অপরদিকে ডলারের দাম সঠিক সময়ে ছাড়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না 125 টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না। তখন তাদের কাছে ডলার বিক্রি করবে আগামীতে কেউ, যদি তাদের সময় বেশি লাগে টাকাটা ট্রান্সফার করতে। কাজে এটা তো অত সোজা না, যত সহজভাবে বলা হচ্ছে যে ইচ্ছা করলে তারা বিলিয়ন ডলার কিনে বসে থাকবে। তো ওই বিলিয়ন ডলার বিপরীতে তাদের টাকাটা দরকার। বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের বড় অংশীদার, তাই বাজার ঠিক রাখতে 50 কোটি ডলারের তহবিল রেখেছে সংস্থাটি। তাই কেন্দ্রীয় ব্যাংকের অদৃশ্য নজরদারিতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে। আর কেউ ক্ষতি করতে চাইলে সেই হাত পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউর নিয়ন, এখন, ঢাকা। প্রাকৃতিক রূপ বৈচিত্র্য উপভোগে প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে সাগরকন্যা কুয়াকাটায়। তবে সৈকতের নাজুক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। সড়কের কাজ শেষ না হওয়ায় সৈকতে যাতায়াতের পাশাপাশি বাহারি পণ্য ও মুখরোচক খাবারের দোকানে যেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এতে ধারাবাহিক লোকসানে শত শত ব্যবসায়ীরা। স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। জসিম পারভেজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। এছাড়াও 22 কিলোমিটার সৈকতে দর্শনীয় বেশ কয়েকটি স্পট রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরে প্রায় পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে পর্যটকদের জন্য এখানে গড়ে ওঠেনি উন্নত যোগাযোগ ব্যবস্থা। সৈকতের বিভিন্ন স্পট আর শৌখিন পণ্যের দোকানে যাতায়াতে বেগ পেতে হয় ভ্রমণ পিপাসুদের। এতে শত কোটি টাকার লোকসানে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কষ্ট করে আসি ঘুরতে, এখানে আসলে পরে হাঁটার মতো কোনো নাই, রাস্তা নাই, হাঁটলে পাও স্লিপ করে। রাস্তাটা হলে অনেক ভালো হতো, দর্শক যতগুলো আছে ওদের প্রজেক্টরদের জন্য ভালো হতো। বিচের পরে একটা সড়ক এবং আমাদের ওই উপরে বেরিবেদ, এই দুইটা রাস্তা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের এই মার্কেটে প্রায় 500-600 দোকানদার আছে, ব্যবসায়ী আছে, আমরা এই জায়গায় আমাদের স্বার্থে অনেক ভালো হবে। এক একটা দোকানে ইনভেস্ট করা আছে 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 2 লাখ, এতে দেখা গেছে মোট মিলাইয়ে শত কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট করা। সামনে বর্ষার টাইমে
এই ঢেউয়ের পানি এখনও যদি সামনে দিয়ে বাদ দেওয়া না হয় তাহলে এই রাস্তা টেকে কিনা সন্দেহ আছে। গেল বছর সমুদ্র তীরে 2 কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় 4,86,00,000 টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় পৌর ও উপজেলা প্রশাসন। যথাসময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা। হোটেল রিসোর্ট যারা মালিকরা আছে তারা একটা লম্বা একটা কি বলে সময় ধরে তারা লোকসান দিয়ে আসছে, কারণ এই বাদ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না, মানুষজন চলাচল করতে পারে না, টুরিস্ট এক স্পট থেকে অন্য স্পটে যেতে পারে না। আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারবো। প্রজেক্টটি বাস্তবায়িত হলে কুয়াকাটা পর্যটক এবং নগরবাসীর জন্য যেমন একটি দৃষ্টিনন্দন রাস্তা, পার্কিং টাইলস, আরসিসি রোড আমরা উপহার দিতে পারবো। একই সাথে কোস্টাল জোন হওয়াতে কোস্টাল জোনের নিরাপত্তা এবং প্রোটেকশনের ক্ষেত্রে এই রাস্তাটি ভূমিকা পালন করবে। আমাদের হস্তক্ষেপের কারণে এবং বলা যায় অনেকটা প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে কাজের গতি ফিরেছে। এখন রাস্তাটি অনেকটাই চলাচলের উপযোগী। আশা করছি আগামী বর্ষা মৌসুমের আগে এই রাস্তাটির কাজ সম্পন্ন হবে। পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন দর্শনার্থীদের আকৃষ্ট করতে যুগোপযোগী অবকাঠামো নির্মাণ করা গেলে স্থানীয় অর্থনীতি আরও বেগবান হবে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। এখন বাণিজ্যে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুরে 2 তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হাজারীবাগের ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দাবি কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর হামলা চালিয়েছে। হাজারীবাগে নিহত সামিউর রহমান আলভি ধানমন্ডির একটি কলেজের ছাত্র। অন্যদিকে মোহাম্মদপুরে নিহত নূর ইসলাম পেশায় ছিলেন আলোকচিত্রী। তিনি মোহাম্মদপুরের দুর্গা মন্দির এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন। দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর তাদের কাছ থেকে যারা তথ্য পেয়েছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি যে ঘটনাটা কি হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ কালেক্ট করছি এবং আমরা বিশদ বিষয়টা নিয়ে তদন্ত করছি আর কি। কিশোর গ্যাং বা ছিনতাইয়ের বিষয় এরকম তো এটা তো মানে ন্যাশন ওয়াইড ফেনোমেনা, এরিয়া স্পেসিফিক আসলে এরকম কোনো তথ্য আমাদের কাছে তো এর আগে আসে নাই। এখন যেহেতু ঘটনা ঘটেছে এখন এটা তো আমাদের অ্যাড্রেস করতেই হবে আর কি। 15-20 জন ছেলেবেলে যারা হয়তো ইয়াং বয়সের বা কিশোর বয়সের ছেলেবেলে এরকম আমরা সিসি ক্যামেরা যেটা দেখতেছি। এখন এটা কোপাইছে 3-4 জন ছিল, এর মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর, আর বাদ বাকি 3 জন দেখলাম মোটামুটি এখন আশঙ্কা মুক্ত মনে হয়েছে। তো এই অবস্থা আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল। রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান আহতদের বাসার সামনেই গেল কয়েকদিন যাবৎ সুয়ারেজের লাইনের কাজ চলছিল। কাজ চলাকালীন মাটির নিচে থাকা গ্যাসের লাইন পাইপে লিকেজ তৈরি হয়। তাদের দাবি আবদ্ধ রুমে সেই লিকেজের গ্যাস থেকে এই বিস্ফোরণ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক। পুড়ে গেছে শরীরের অর্ধেকের বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী। মাটি কাটার সময় পাইপটা ফেটে গেছে। অলরেডি বাড়িওয়ালা ওই বেগুওয়ালার সাথে বারবার বলছে যে এটা ফেটে গেছে, আপনারা এটা সংস্কার করেন, কিন্তু ওই পক্ষ থেকে কোনো সংস্কার করে নাই। আমি দোকানদার ওই এলাকার নিচতলায়, তো ওনার বাসায় নিচতলা ছিল, হঠাৎ করে দেখলাম একটা ব্লাস্ট হলো, দেওয়াল সব কিছু উড়ে গেল, নিচতলা আগুন, আর ওনারা 5 জন কান্না করতে করতে মাঠে চলে আসছে। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পড়েছেন। মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পড়েছে এবং সবার শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারের মণিপুরি পাড়ায় বইছে আনন্দের বন্যা। কর্মব্যস্ততা বেড়েছে তাঁত পল্লীগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন এমন স্বীকৃতিতে নতুন করে কর্মসংস্থান তৈরি
হবে নতুন উদ্যোক্তা, সমৃদ্ধ হবে জেলার অর্থনীতি। আর এই শিল্পকে প্রসারের আশ্বাস জেলা প্রশাসনের। মৌলভীবাজার থেকে এম এ হামিদের প্রতিবেদন। দেশের মণিপুরীদের রাজধানী খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। কেউ ব্যস্ত সুতা বুনতে, কেউ আবার বুনছেন শাড়ি। সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে তাঁতের ঘটঘট শব্দে মুখরিত গ্রাম থেকে পাড়া মহল্লা। এরই মধ্যে মণিপুর কমপ্লেক্স সহ মণিপুরি পাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রতিটি শাড়ি বিক্রি হয় 5,000 থেকে 19,000 টাকায়। এতেই চলছে কারিগরদের সন্তানের লেখাপড়া সহ সংসারের যাবতীয় খরচ। তবে সহজে সুতা না পাওয়া সহ রয়েছে নানা জটিলতা। পড়াশোনার পাশাপাশি তাঁতের কাজ করে আম্মু আব্বুকে সাহায্য করি। দামের কারণে আমরা তেমন সুতাটা কালেকশন করতে পারছি না। আর সুতাটা যদি একটু দাম কম থাকে তাহলে আমাদেরও চাহিদা, মানে সব মানুষের চাহিদারও আমরা পূরণ করতে পারবো। সরকারের কোনো সহযোগিতা পাই না আমরা নিজের মতোই নিজে মানে এগুলো কাজকর্মটা করতাম আর কি। ব্যবসায়ীরা জানান, রং নকশা সহ নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বেশ জনপ্রিয় এই শাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাড়ি কিনতে ভিড় করেন ক্রেতা ও পাইকাররা। টুরিস্টরা আইতেছে, আইসা আমাদের মণিপুরের কাপড় বেচাকেনা ভালো চলতেছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর খুলেছে বন্ধ থাকা বেশ কয়েকটি তাঁত। এতে নতুন করে কর্মসংস্থান হবে অনেকের, এমনটা প্রত্যাশা মণিপুরী নেতাদের। বিপণন কেন্দ্র অথবা বিক্রয় কেন্দ্র যদি আমরা সঠিক বা আমরা একটা নির্দিষ্ট করে পাই, তাহলে আমাদের আরও যে তড়িৎ গতিতে অথবা ভালো করে আমরা শাড়ি বুননের কাজটা আমরা সম্পাদিত করতে পারবো। মণিপুরি শাড়ি একটা ব্র্যান্ড হয়ে যাবে, এবং ব্র্যান্ড যখন হয়ে যাবে তখন আমাদের মণিপুরি যে তাঁত শিল্পীরা আরও আগ্রহ বাড়বে, পণ্য আরও উৎপাদন বাড়বে। আর মণিপুরি শাড়ি, বেডশিট সহ নানা সামগ্রী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা বলছে জেলা প্রশাসন। এই শিল্পের বাজারজাতকরণ ও দেশে বিদেশে ব্র্যান্ডিং এর জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভবিষ্যতে সরকারের আরও পরিকল্পনা আছে এই ক্ষুদ্র নিগোষ্ঠী যাতে তাদেরকে সামনে প্যাট্রোনাইজ করে সামনের দিকে অগ্রসর করার জন্য, তারা যাদের পণ্যকে যাতে তারা মার্কেটিং করতে পারে, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে ইনশাআল্লাহ। গুণগত মান ধরে রেখে মণিপুরি শাড়িগুলো বাজারজাত করলে জেলায় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার। নতুন করে দরপতনে দিশেহারা বগুড়ার আলু চাষিরা। আজ বগুড়া সদরের ঘোড়াধাপ হাটে জাত ভেদে আলু বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা কেজি দরে। বিস্তারিত জানাতে হাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন হঠাৎ করে আলুর দরপতনের কারণ কি, ব্যবসায়ী আর ক্রেতারা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে গত মার্চ মাসে কিন্তু আলু উত্তোলনের শেষ হয়েছে। এই এলাকার কৃষকরা যে আলু উৎপাদন করেছিল সেটি কিন্তু বেচা কিনাও প্রায় শেষ। যারা ব্যবসায়ী তারা কিন্তু এই আলুগুলো কিনে অন্যত্র নিয়ে গেছেন। কেউ কেউ এখানে যে হিমাগারগুলো রয়েছে সেই হিমাগারগুলোকে তারা সংরক্ষণ করেছেন, এবং বাকি যে আলুগুলো দেখা যাচ্ছে সেই আলুগুলো কিন্তু কৃষকের বাড়িতে রয়েছে। আর এবারে কিন্তু আলুর উৎপাদনটা অনেক বেশি হয়েছে। বগুড়া জেলাতে প্রায় 2 লাখ মেট্রিক টন আলুর উৎপাদন বেশি হয়েছে গত বছরের তুলনায়। সেই তুলনায় যদি বলা যায় বগুড়াতে যে 42টি হিমাগার রয়েছে সেই 42টি হিমাগারে 3.5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু এবারে আলুর হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন। এই যে উদ্বৃত্ত যে আলুগুলো, সেই আলুগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় এখানকার যে কৃষকরা তারা বাড়িতে বাড়িতে কিন্তু আলু রেখেছেন। এবং বর্তমানে যে ধানের সময় বড় মৌসুমে যে বড় উঠতে শুরু করেছে, সে ধানগুলো রাখার কোনো জায়গা না থাকার কারণেই কিন্তু আলুগুলো বাধ্য হয়ে হাট বাজারে আনতে হচ্ছে, এবং এই হাট বাজারে আনার ফলে কিন্তু আলুর দাম একেবারেই কমে গেছে। আর সামনে অনেকের কুরবানি কিংবা এই যে বোরো ধানের যে খরচ রয়েছে সে খরচগুলো মিটাতে কিন্তু আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষক। সেই আলুগুলো কিন্তু তারা বাড়ির থেকে বাজারে নিয়ে আসছেন। এই বাজারে নিয়ে আসার পরেই কিন্তু এই আলুর দরপতন আরেক দফায় হয়েছে। আজকে যে হাটটি আমি রয়েছে আলু দেখা যাচ্ছে, সেই আলুগুলো কিন্তু বিক্রি হয়েছে 380 থেকে 400-420 টাকা মন দরে। অর্থাৎ যদি আমি কেজিতে ধরি সেটি হলো 9 থেকে 10 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি হয়েছে। যে আলুগুলো উৎপাদন খরচই কৃষকের হয়েছে
13 টাকা। এটা হলো কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে তারা 13 টাকা খরচ করেছে প্রতি কেজি আলুতে, কিন্তু সে আলু আজকে 9 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। এখানে প্রতি কেজিতেই কৃষকের লোকসান গুনতে হচ্ছে 4 থেকে 3 টাকা লোকসান গুনতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা যে লোকসানে পড়েছেন, সামনে যে ফসলগুলো সেই ফসলগুলো করতে তাদের অনেক বেগ পেতে হবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবেন। সেক্ষেত্রে কিন্তু সরকারের যে করণীয় ছিল সেটি হলো, যেহেতু উদ্বৃত্ত আলু হয়েছে সে আলুটি কিন্তু বিদেশে রপ্তানির একটা ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু সেটি করা হয়নি, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এইভাবে কিন্তু দরদাম পতন হয়েছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়ার হাটবাজার থেকে আলু দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। খুলনায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সহযোগী সংগঠনের বিভাগীয় তারুণ্যের সমাবেশ। খুলনা ও বরিশাল দুই বিভাগের নেতাকর্মীদের নিয়ে সমাবেশের জন্য বিশাল আয়োজন করা হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশের স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন সমাবেশ কখন নাগাদ শুরু হবে? উজ্জ্বল, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে যে তারুণ্যের সমাবেশের যে আয়োজন, সেটি কিন্তু খুলনাতে আজকে অনুষ্ঠিত হবে এবং আমরা এই মুহূর্তে কিন্তু সেই সমাবেশ স্থলেই রয়েছি। এখানে কিন্তু আমরা দেখছি যে বেশ তোড়জোড় চলছে, এখানে প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আজকে বিকাল 3টা নাগাদ কিন্তু এই যে মূল সমাবেশ সেটি কিন্তু শুরু হবে। এখানে দুটি বিভাগের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা এই যে সমাবেশ সেখানে অংশগ্রহণ করবেন, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ। এরই মধ্যে আমরা দেখেছি যে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের বেশ নেতাকর্মীরা কিন্তু এখানে এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন এবং বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু মানুষ এবং সিনিয়র নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আজকে গতকালকে কিন্তু রাতেই এসে পৌঁছেছেন এবং তারা এখানকার যে স্থানীয় যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে খুলনার যে সিনিয়র নেতারা রয়েছেন বিএনপি, তারা কিন্তু এখানে এসে এই স্টেজ সহ এখানকার যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন এবং এখানে কিন্তু স্টেজের কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং এখানে ব্যানার সহ বেশ কিছু কাজ এখনো পর্যন্ত বাকি আছে, সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে নগরীর প্রতিটি জায়গাতেই কিন্তু ব্যানার ফেস্টুনে ভরে গেছে। এখানকার যে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারাই এই যে তারুণ্যের যে সমাবেশ সেটিকে নিয়ে কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন এই তারুণ্যের সমাবেশ কিন্তু বাংলাদেশের প্রতিটি জায়গায় হবে এবং 4টি বিভাগে অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এবং এটি কিন্তু দ্বিতীয় সমাবেশ। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে এই তারুণ্যের সমাবেশকে ঘিরে বেশ উৎসবমুখর একটি পরিবেশ কিন্তু রয়েছে এই পুরো নগরী জুড়ে এবং খুলনা এবং বরিশালের যে নেতাকর্মীরা তারা কিন্তু এরই মধ্যে খুলনাতে চলে এসেছেন এবং তারা কিন্তু বেশ উৎসবমুখর একটি পরিবেশের জন্য অপেক্ষা করছেন এবং দুপুরের পর থেকেই কিন্তু মূল যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং এখানে কিন্তু নেতারা বলছেন যে প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা কিন্তু এখানে আসবেন এবং এখানে এই সমাবেশ সফল করবেন এবং সারা বাংলাদেশ তাকিয়ে দেখবেই সমাবেশ। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর সমাবেশের স্থল থেকে। খুলনা বিএনপির তারুণ্য সমাবেশের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় বাণিজ্য চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার দাবি করছেন রুশ মাংস ও কৃষিখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশটির মোট মাংস ও মাংসজাত পণ্য রপ্তানির 30% যায় চীনে। অন্যদিকে ইউরোপ বাঁধ দিয়ে চীনা কৃষি যন্ত্রপাতি আমদানি বাড়িয়েছে রাশিয়া। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2022 সালে ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর পথে হাঁটে রাশিয়া। সেই থেকে শুধু কৃষিখাত, মাংস ও মাংসজাত পণ্যের আমদানি রপ্তানিই নয়, পুরো বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে মস্কো বেইজিং। 2024 সালে চীনে রাশিয়ার মাংস বিক্রি 14% বেড়েছে। এর মধ্যে প্রায় 50%ই মুরগির মাংস।
এছাড়াও রাশিয়ার গরু এবং অন্যান্য প্রাণীর মাংসের শীর্ষ আমদানিকারক হয়ে উঠেছে চীন। এতে পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার দাবি রুশ মাংস উৎপাদক ও রপ্তানিকারকদের। Мы активно развиваем экспорт, поставляем более чем 45 стран в мире нашу продукцию. И Китай занимает долю в 30%. Приблизительно такой объем. То есть для нас он является приоритетом номер один. 2023 সালের তুলনায় 2024 সালে রাশিয়ার মাংস এবং মাংসজাত পণ্যের রপ্তানি বেড়েছে 24%। অর্থের হিসেবে যা পৌঁছেছে রেকর্ড 170 কোটি মার্কিন ডলারে। 2030 সালের মধ্যে রাশিয়ার মাংস রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হয়ে 360 কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। The hard limit for any agriculture export or even growth is actually the amount of arable lands. And for Russia, with its arable land of exceeding 120 million hectares, মাংস ও কৃষি পণ্য রপ্তানি বাড়ায় এসব খাত সংশ্লিষ্ট যন্ত্রপাতি রাশিয়ার কাছে রপ্তানি করছে চীন। সাশ্রয়ী মূল্যে পাওয়ায় রাশিয়ার কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে চীনা যন্ত্রপাতি। Трактора на сегодняшний момент уже 4-я модификация, они постоянно что-то дорабатывают. চীনা ট্রাক্টর এবং কম্বাইন্ড হারভেস্টারগুলো ইউরোপীয় প্রতিপক্ষদের তুলনায় 30 থেকে 50% কম দামে পাওয়া যায় বলে দাবি রাশিয়ার কৃষকদের, যার কারণে সয়াবিন, রেপসিড বা ক্যানোলার মতো তেলবীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাত করতে চীনের কৃষি যন্ত্রপাতির উপর নির্ভরশীলতা বেড়েছে রাশিয়ার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লিবিয়া। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এরই মধ্যে পদত্যাগ করেছেন 3 মন্ত্রী। শুক্রবার রাজধানীর ত্রিপোলির শহীদ স্কোয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন কয়েকশো মানুষ। এ সময় আব্দুল হামিদের পদত্যাগের পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। জাতিসংঘের সমর্থনে 2021 সালে জাতীয় সরকারের দায়িত্ব নেন আব্দুল হামিদ। তবে বিরোধী দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে নতুন নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়। এরপর থেকে নির্বাচন ছাড়াই ত্রিপোলি সহ পশ্চিমাঞ্চলের ক্ষমতায় রয়েছেন তিনি। অন্যদিকে 1 দশক ধরে পূর্বাঞ্চল শাসন করছে লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার খালিফা হাফতার। এখন বাণিজ্য নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। খেলার খবর। জর্ডানের ত্রিদেশীয় সিরিজের আগে আফিদা তহুরাদের জন্য নারী ট্রেনার নিয়োগ দিয়েছে বাফুফে। নারীদের ফিটনেস আগের থেকে আরও অনেক বেশি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ট্রেনার। এদিকে বাফুফে জিমনেশিয়ামে যুক্ত হচ্ছে আধুনিক সব সরঞ্জাম। শরীফ রোশনের প্রতিবেদন। বাংলার ফুটবলে নতুন করে পালা বদলের হাওয়া। এই হাওয়া লেগেছে নারীদের হাত ধরেই। 2022-এর সাফের পর আর দমিয়ে রাখা যায়নি দেশের নারীদের। বয়সভিত্তিক থেকে জাতীয় দল, সব জায়গায় নারী ফুটবলারদের এখন জয় জয়কার। প্রতিপক্ষের সামনে শক্তিশালী আর কৌশলী মনোভাব করতে তহুরা সৌরভীদের জন্য আনা হয়েছে নারী ট্রেনার। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া চৌধুরী শোনালেন নারী ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। মেয়েরা আসলে মা বা বোন সমতুল্য যদি কাউকে পায়, ওইটা আমাদের আসলে আমরা কমফোর্টেবল ওই জায়গাটাতে বেশি হই। আমাকে 1 মাস আগে নেওয়া হয়েছে ত্রিদেশীয় ম্যাচের আগে, তো একটু প্রেশার, বাট আমার মনে হয় মেয়েদের ফিটনেস অনেকখানি ভালো ছিল আমি আসার আগে। এখন আর একটু প্লাস পয়েন্ট হবে আর কি। সামনেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সিরিজের আগেই খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে কোনো কাজ করছেন কিনা ট্রেনার, সেই কথাও জানালেন তিনি। স্ট্রেংথ আর মেন্টাল হেলথটা আমি চাচ্ছি যে ওয়ার্কআউট দিয়ে তাদের যাতে মেন্টাল হেলথটা সেট থাকে, যাতে করে ম্যাচ যখন খেলবে তখন যাতে তাদের পারফরমেন্সটা ভালো হয়। নিজেদের ফিট রাখতে বাফুফে ভবনে নির্মিত জিমনেশিয়ামে প্রতিনিয়তই ব্যায়াম করেন নারী এবং পুরুষ ফুটবলাররা। 4 বছর আগে প্রায় কোটি টাকা খরচে গড়া এই জিমনেশিয়ামের এখন কি অবস্থা? আধুনিক সরঞ্জামের সুবিধা পাচ্ছে তো ফুটবলাররা? বাফুফের যেই আমাদের প্রিমিসেসটা আছে, ওটার মধ্যে আমি যা যা বিদেশে আমি ট্রেনার মানে যেই কাজগুলো করাতাম, ওই ইকুইপমেন্টের অনেকখানি আছে। আমি বলবো 75% আছে। বাকি কয়েকটা জিনিস আসলে আমরা এই মুহূর্তে আসলে অল্টার করে করছি ওয়ার্কআউটগুলোকে। আর অলরেডি আমি যেই জিনিসগুলো চাচ্ছিলাম ওরা অর্ডার করে দিয়েছে অনেক আগে, আমি আসার আগে। তো আমার মনে হয় আমরা 1-2 সপ্তাহের মধ্যে এগুলো পেয়েও যাব। লম্বা সময়ের জন্যই নারী ফুটবল দলের সঙ্গে থাকার ইচ্ছার কথা জানালেন
সুমাইয়া চৌধুরী। শরীফ রওশন, এখন, ঢাকা। পিএসএলে বিদেশি খেলোয়াড়রা ফিরলে বাংলাদেশ থেকে এনওসি পাওয়া সহজ হবে বলে মনে করেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদুন নান্নু। টি-20 ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্সের প্রতির দিকে হলেও নতুন অধিনায়ক লিটনের অধীনে ভালো করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা নান্নুর। বিস্তারিত ফারহান এহসানের প্রতিবেদনে। সিকিউরিটি ইন্স্যুরেন্স হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখানে পিএসএল আবার শুরু করতে যাচ্ছে, দেখা যাবে যে পিএসএলে আপনার বিদেশি ক্রিকেটাররা আসছে কিনা, এটার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ সিরিজটা হবে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে সরকার থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি, তবে আনুষ্ঠানিকভাবে আসেনি কোনো ঘোষণা। সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড, এমনটাই জানালেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদুন নান্নু। সবকিছু মিলে প্লেয়ারদের মন মানসিকতা কেমন যাওয়ার জন্য এগুলিও দেখতে হবে। তো সুতরাং বিসিবিকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত, এবং আমি মনে করি যে এটা কিন্তু কঠিন সিদ্ধান্ত, কারণ এখন পরিস্থিতি কি আমরা তো কিছুই জানি না, এবং যেহেতু ওখানে গিয়ে অলমোস্ট 10 দিনের মধ্যে থেকে কিন্তু অনেকগুলি ম্যাচ খেলতে হবে। তো সেই হিসাবে বুঝে শুনে সিদ্ধান্তটা বিসিবি নেই, এটা আমরা চাই। টি-20 ফরম্যাটে বেশ খানিকটা পিছিয়ে লাল সবুজরা, গেল কয়েক বছরে নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য, তবে নতুন অধিনায়কের অধীনে ভালো করবে টিম বাংলাদেশ। নতুন ক্যাপ্টেন হয়েছে লিটন, অবশ্য বেস্ট উইশেস আমাদের অবশ্যই থাকবে দিন ভালো কিছু করার জন্য, এবং আমি সর্বোপরি আমি মনে করি যে প্রতিটা সিরিজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা ইনিংসে প্রতিটা স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ 2026-এ আবার টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এটা নিয়ে কিন্তু এখন চিন্তা করাটা ডিফিকাল্ট, কারণ এর মাঝে অনেকগুলো সিরিজের খেলা আছে, তারপর ডোমেস্টিক ক্রিকেট আছে, সব কিছু মিলে কিন্তু বেস্ট পসিবল সাইডটা 3 মাস আগে রেডি করার চিন্তা ভাবনা চলে সিলেকশন পায়। বাংলাদেশে 3 ফরম্যাটে পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ খেলোয়াড় না থাকলেও এ দল, ইমার্জিং দল, এইচপি ও টাইগার্স টিমের নিয়মিত খেলা থাকায় সামনের বছরগুলোতে জাতীয় দলে মিলবে বেশ কিছু সাফল্য, এমনটাই প্রত্যাশা স্বাভাবিক ক্রিকেটারের। 30টা খেলোয়াড় একটা স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে, এখানে 30 জনের একটা পুল আছে, এরাই কিন্তু 3টা ফরম্যাট খেলে। আমরা তো সবসময় চাচ্ছি না আমাদের এই টিমের একটা পার্মানেন্ট একটা ইয়ে থাকুক, যেটা ডোমেস্টিক সিজন শুরু হওয়ার আগে এবং ডোমেস্টিক সিজন শেষ করার পরে যাতে একটা সিরিজ দ্বিপাক্ষিক সিরিজ পায় অন্যান্য দেশের এই টিমগুলির সাথে, তার সাথে সাথে হাই পারফরমেন্স ইউনিটেরও দরকার হয়ে পড়ে। তো অনেকগুলি খেলোয়াড়কে প্ল্যাটফর্মে আনা যাবে, অনেকগুলি পারফর্মারকে আনা যাবে, যেটা জাতীয় দলের জন্য অনেক সুবিধা হবে। আইপিএল ও পিএসএলে সবচেয়ে অভিজ্ঞ 2 খেলোয়াড় মোস্তাফিজ ও সাকিব। ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের হাত ধরে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের সুযোগ মিললে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হবে বলে মনে করেন নান্নু। ফারহান ইহসান, এখন, ঢাকা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।